শুরু করছি আরও আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। চোখ রাখবো বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি, যে কর্মসূচি চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিভিন্ন এলাকায় শিবির হবে। 37টি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এই আবেদন জমা নেওয়ার পর কিন্তু এই প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং কর্মসূচি চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল, কি খবর রয়েছে? একেবারেই মধুবন্তীদি, তুমি জানো যে নতুন বছরের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের বুধাখালী যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠে। তুমি দেখতেই পাচ্ছ একেবারেই সকাল 10টা থেকে নবম পর্যায়ের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। সকাল থেকে এই ক্যাম্পে যে 37টি প্রকল্পে আবেদন জমা নেওয়া হচ্ছে, সেই বিভিন্ন প্রকল্পে আবেদন জমা দিতে একেবারেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন এলাকা থেকে মানুষজন, এই পঞ্চায়েত বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, খাদ্য সাথী, রূপশ্রী, মৎস্যজীবী প্রকল্প, বিভিন্ন প্রকল্পে তারা আবেদন জমা দিচ্ছে। তবে তোমাকে দেখানোর চেষ্টা করব মধুবন্তীদি, সব থেকে বেশি একেবারে যে প্রকল্প ইতিমধ্যেই সমাজে মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে সেখানেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা দিতে একেবারেই কিন্তু মায়েদের উপচে পড়া ভিড়। একেবারেই তারা যে সরকারি আধিকারিক এই আবেদন জমা নিচ্ছেন বিডিও অফিসের তরফে, তা সেই টেবিলের সামনেই কিন্তু একেবারে মহিলাদের লম্বা লাইন রয়েছে। তারা প্রত্যেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা দিতে এসেছে। আমরা একটুখানি তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন। আবারও নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প কতটা উপকৃত হচ্ছেন তারা, কিসে আবেদন করতে এসেছেন? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এই যে নবম পর্যায়ে আবার দুয়ারে সরকার ক্যাম্প, কি বলবেন? অবশ্যই তো ভালো বলবো। আমাদের বিডিও অফিস, এডিও অফিস বা অন্য কোথাও দৌড়াতে হচ্ছে না, আমাদের নিজের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। এর জন্য তো অবশ্যই উপকৃত হচ্ছি আমরা। কি নাম আপনার? পিয়ালি জানা। একেবারেই মধুবন্তীদি, তুমি শুনলে বিডিও অফিস, পঞ্চায়েত বিভিন্ন জায়গাতে বারে বারে না গিয়ে একেবারে নিজেদের এলাকায় বাড়ির পাশেই এক জায়গাতে এসে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারছে একদিনেই। অর্থাৎ সময়ও অনেকটা কম খরচ হচ্ছে, বারে বারে একাধিক জায়গায় ছুটতে হচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই আবেদনকারীরা যথেষ্ট খুশি এই দুয়ারে সরকার ক্যাম্পে। তুমি যেটা বলছিলে যে আবেদনকারীরা খুশি, কারণ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না, একই জায়গায় হয়ে যাচ্ছে পুরো বিষয়টি। কিন্তু এই যে সময়সীমাটা সকাল 10টা থেকে বিকেল 4টে, তার মধ্যে এতজন মানুষ এখানে ভিড় করেছেন এখানে আবেদন করবার জন্য, এবং এই প্রকল্পগুলি সম্পর্কে তারা বুঝবেন, তারা আবেদন করবেন, সব প্রক্রিয়াটি কতটা শৃঙ্খলাবদ্ধভাবে করা সম্ভব হচ্ছে আজকে প্রথম দিন, কি দেখছো? 8টি পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। অর্থাৎ ব্লকে বহু মানুষ আগে কিন্তু এই ধরনের প্রকল্পে আবেদন করেছে, তার মধ্যেও বিভিন্ন একেবারে নথিগত ত্রুটির কারণে বা অনেকের বয়স না হওয়ার কারণে যে সমস্ত প্রকল্পে তারা আবেদন করতে পারেনি, পুনরায় যাতে সেই প্রকল্পের সুবিধা তারা পেতে পারে এবং আবেদন করতে পারে, অর্থাৎ কোনো মানুষ যাতে সরকারি জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু নতুন বছরের শুরুতে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল। এবং তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রকল্পের জন্য আলাদা আলাদা টেবিল রয়েছে, সেখানে সুশৃঙ্খলভাবে কিন্তু একেবারেই আবেদনকারীদের আবেদন জমা নেওয়া হচ্ছে। এবং সরকারি আধিকারিকরা তারা যেমনটা মনে করছে যে সকালের দিকটা মানুষের ভিড় হলেও সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময়, তাই এই সময়ের মধ্যে কিন্তু আবেদনকারীদের আবেদন তারা সুষ্ঠুভাবে জমা নিতে পারবেন। এবং শুধুমাত্র যে এই টেবিল না, এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা একেবারেই এই প্রকল্পে কি সুবিধা পাবে, সেখানে কি কি নথিপত্র জমা দিতে হবে, তাদের ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া, সব কিছুর জন্যেই কিন্তু একেবারে আধিকারিকরা, কর্মীরা তারা রয়েছেন। বিডিও অফিস থেকে প্রচুর পরিমাণে কর্মী মোতায়েন রয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। স্বাভাবিকভাবে মানুষের ভিড় প্রচুর বাড়লেও একেবারেই কিন্তু সেই পরিমাণে আধিকারিক এবং কর্মীরা উপস্থিত রয়েছেন যাতে এই সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে আগত প্রত্যেক আবেদনকারীর আবেদন সুষ্ঠুভাবে জমা নেওয়া যায়। ধন্যবাদ কোয়েল। কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই ক্যাম্প চলবে।
নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি যেমনটা আপনাদের বলছিলাম শুরু হয়ে গিয়েছে আজ সকাল 10টা থেকে। বোলপুরের ছবিটা ঠিক কিরকম জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখানে কিভাবে চলছে দুয়ারে প্রকল্পের ক্যাম্প, কি দেখছো তুমি? দেখো মধুবন্তী, একেবারেই তাই। তুমি জানো যে রাজ্যের পাশাপাশি অবশ্যই বীরভূম জেলাতেও বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে এই গভর্নমেন্ট তৃণমূলের যে সরকার, বামাটি মানুষের সরকার, 2011 সালে ক্ষমতায় আসার পর এই যে দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু একেবারেই মানুষকে একেবারেই দুয়ারে সরকার পৌঁছে গেছে। তুমি জানো যে বিগত সরকারে অবশ্যই অনেকেই অভিজ্ঞতা শেয়ার করছিল যে শংসাপত্র সার্টিফিকেট নিতে গেলেই তাদের পায়ের নিচে জুতো ক্ষয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে একবার বিডিও অফিস, একবার এসডিও অফিস, একবার ডিএম অফিস, সেই চূড়ান্ত হয়রানি। কিন্তু সেই সমস্ত হয়রানির অবসান কিন্তু ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই যে কোনো সমস্যা, শংসাপত্র থেকে শুরু করে লক্ষ্মীশ্রী, যে কোনো প্রকল্পের সমস্ত প্রকল্পে একেবারে দুয়ারে কিন্তু সেই ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু দুয়ারে সরকার যে পৌঁছে গেছে সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে। এবং অবশ্যই আজ থেকে দুয়ারে ক্যাম্প কিন্তু শুরু হলো। এবং অবশ্যই আমি রয়েছি এই মুহূর্তে বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের, বিশেষ করে শিয়ান যে প্রাথমিক বিদ্যালয়, সেখানেই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পেই রয়েছি। এই ক্যাম্পে অবশ্যই আজ থেকে শুরু হচ্ছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত কিন্তু চলবে, 7 দিন ধরে চলবে। এবং 37টি যে সরকারি প্রকল্প, সেই প্রকল্পের পরিষেবা কিন্তু পাওয়া যাবে। অবশ্যই আমি প্রথমেই মধুবন্তী একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্পে, বিশেষ করে এই বোলপুর শ্রীনিকেতন ব্লক যে ব্লক, সেই অঞ্চলের সেই ব্লকের বলা যেতে পারে একেবারেই অসংখ্য মানুষজন এসছেন এবং তাদের যে দরকার, তাদের যে সুবিধা অসুবিধা, সেই সমস্ত বাড়ির কাছেই তারা কিন্তু নথিভুক্ত করছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে সকলে এসছেন এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কিন্তু পর্যবেক্ষণ করছেন, আধিকারিকরা কিন্তু রয়েছেন এখানে। আচ্ছা, আজ থেকে তো দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলো, আপনারা তো বোলপুর শ্রীনিকেতন ব্লকের আধিকারিক দায়িত্বে রয়েছেন, শুরু হলো, কতগুলি ক্যাম্প চলছে এবং কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে এবং কিরকম সাড়া পড়েছে? আমাদের মোট 174টা ক্যাম্প হবে। আজকে আমাদের শুরু হলো আমাদের শিয়ানমূলক জিপিতে এবং আমাদের কসবা জিপিতে। সেখানে আমাদের পেরিফেরাল ক্যাম্প আছে, সেখানে আমাদের মোবাইল ক্যাম্প আছে এবং সেখানে মেইন ক্যাম্পও রয়েছে। এবং পেরিফেরাল ক্যাম্পগুলো আমাদের একদম দূরবর্তী যে জায়গাগুলো আছে, যে জায়গা থেকে মানুষ মেন ক্যাম্পে আসতে তার সমস্যা হচ্ছে, তাদেরকে কভার করার জন্য আমরা পেরিফেরাল ক্যাম্প একদম রুরাল এলাকাতে, একদম দূরবর্তী এলাকাতেও আমরা রেখেছি। এবং তারপরেও যে জায়গাগুলো আনকভার যদি থাকে, কেউ আসতে পারছেন না, তার অসুবিধা আছে, তার জন্য আমাদের মোবাইল ক্যাম্প থাকছে। সেখানে মোবাইল ক্যাম্পে আমাদের সমস্ত রকম ফর্মস যেটা, সেগুলো নিয়ে আমাদের স্টাফরা যাবে, গিয়ে পাড়ায় পাড়ায় এবং মানুষের কাছে গিয়ে, বাড়িতেও প্রয়োজনে যাবে, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে, তাদের যদি কোনো ফর্মস ইত্যাদির দরকার হয় তাহলে তাদের কাছে পৌঁছে দেবে। এইভাবে পুরো এলাকাটা দিয়ে একদম প্রত্যেকটা পঞ্চায়েতের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা গ্রামকে কভার করে, আমাদের রুরাল এলাকাগুলো কভার করে এই ক্যাম্প হচ্ছে। মোট 174টা ক্যাম্প আমাদের ব্লকে হবে। কেমন সাড়া দেখতে পাচ্ছেন, মানুষের কেমন সাড়া? বিশেষ করে একটা সময় ছিল যে সেই সময় হয়তো একটা শংসাপত্র, একটা কাস্ট সার্টিফিকেটের জন্য একবার এই অফিস একবার ওই অফিস, সাধারণ মানুষকে যেটা ভোগান্তি, সেটা এখন দুয়ারে সরকার হিসেবে কেমন সাড়া রেসপন্স? না, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে এসেছেন এবং যবে থেকে দুয়ারে সরকার শুরু হয়েছে 2020 সাল থেকে, তবে থেকেই আপনারা জানেন যে প্রচুর এই কাজগুলো আমাদের খুব দ্রুততার সঙ্গে এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পারবেন যে এখন কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সরকারের একটা নির্দিষ্ট টাইম আছে যে 28 দিনের ভিতরে কাস্ট সার্টিফিকেট, এবং প্রত্যেকটা কাজের খুব তাড়াতাড়ি যেন পাওয়া যায় সেইভাবে টাইম নির্দেশিকা আমাদের আছে এবং প্রত্যেকটা মানুষ সেটা পেয়েও যাচ্ছে। একেবারেই মধুবন্তী, অবশ্যই আমরা সরকারি একজন আধিকারিকের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই ক্যাম্প থেকে ঠিক কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, কি কি বিষয় কিন্তু এবং কতটা সাড়া পড়েছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর লাইন পড়েছে। আচ্ছা, আপনিও কি ক্যাম্পে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন? লক্ষ্মী ভান্ডারি আমিও পেয়েছি, লক্ষ্মী ভান্ডারি কিন্তু মেয়ের জন্য করছি। মেয়ে ছেলে আমরা যেতে পারি না ব্লকে, সেই লেগে আমাদের ঘরের পিছনে হচ্ছে বলে আমরা এসেছি, ধন্যবাদ। কিন্তু অনেক সাহায্য আমাদের মেয়ে ছেলে লেগে। এই গ্রাম পঞ্চায়েতে স্কুল, প্রাইমারি স্কুলে হচ্ছে ক্যাম্প বসেছে বলে আমরা চলে এসেছি।
কাজ ছেড়ে আমরা যেতে পারি না ব্লকে। আচ্ছা, এই যে দুয়ারে সরকার ক্যাম্প, মানে ধরুন যে কোনো আপনাদের সমস্যা নিয়ে যেতে হতো 10 কিলোমিটার দূরে ব্লক অফিসে, সেটা বাড়ির দুয়ারে এসে পরিষেবা পাচ্ছেন, কি বলবেন এবং কি সমস্যা নিয়ে আপনি এসেছেন? আমরা সমস্যা নিয়ে এসেছি বলতে কি, আমরা দুয়ারে সরকারে লোন ক্যাম্প করাচ্ছি। আমাদের যে এসসিজি গ্রুপের যে লোনের ক্যাম্প হচ্ছে, টার্গেট আছে, এখান থেকে আমরা দলগুলোকে নিয়ে আসছি এবং এইখান থেকে যে আমরা আইডি বের করে দিচ্ছি, তাহলে আমাদের লোনের ডিসবার্সমেন্টটা তাড়াতাড়ি হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। আচ্ছা, আপনি দায়িত্ব রয়েছেন ক্যাম্পের, আর কি কেমন সারা রেসপন্স কেমন দেখছেন? রেসপন্স খুব ভালো, মেয়েরা আসছে, সবাই আসছে, সবাই সহযোগিতা পাচ্ছে, সব রকম ক্যাম্প কাউন্টার বসছে, সব কাউন্টারে গিয়ে মেয়েরা ঠিকমতো কাজ করতে পারছে। একেবারে মধুবন্তী, আমি আবারও তোমাকে একটু দেখাবো এই মুহূর্তে যারা কলকাতা টিভির পর্দায় নজর রেখেছেন তাদের উদ্দেশ্যে দেখাবো যে তুমি দেখতে পাচ্ছ যে বিশেষ করে প্রকল্পের যে ক্যাম্পগুলি হয়েছে, যেখানেই হোক না কেন সেটা এখনো পর্যন্ত শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে হচ্ছে। অবশ্যই আগামী দিনে তোমার কাছ থেকে আমরা আরো খবর পাবো। আপাতত মনা, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে, বোলপুরের ছবি দেখালাম। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই ক্যাম্প, দুয়ারে সরকার কর্মসূচি, যা আজ থেকে শুরু হলো, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরব। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি এবং সর্বভারতীয় সভাপতি সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভাপতি সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার যে কেন্দ্র, লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, সেখানে সেবা সহায়ক ক্যাম্প ইতিমধ্যেই শুরু করেছেন এবং সেখানে প্রায় ইতিমধ্যে 4.5 লক্ষেরও বেশি মানুষ তার পরিষেবা পেয়েছে। এই সেবা সহায়ক মূলত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে বিভিন্ন যে প্রান্তিক গ্রামে প্রায় 47টি ক্যাম্প হচ্ছে। গতকাল পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি, সেখানে প্রায় 4.5 লক্ষ মানুষ কিন্তু তার পরিষেবা পেয়েছে মোট, এবং গতকালই প্রায় 8,529 জন যে মানুষ, তাদের মধ্যে প্রায় 6,737 জন পেশেন্ট, তাদের বিভিন্ন ভাবে ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। 7,515 জন রোগীর ক্ষেত্রে বিনা পয়সায় তারা কিন্তু চিকিৎসা পেয়েছে, এবং তার মধ্যে 21 জন যে সংক্রমণজনক বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কেসে তা নিয়ে কিন্তু রেফার করা হয়েছে এবং তাদের আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এই মডেল ক্যাম্প, যে 47টি মডেল ক্যাম্প চলছে, সেগুলি দেখার জন্য আজ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছে, তার মধ্যে রয়েছে বিষ্ণুপুর এলাকার পাকুড়া গ্রাম পঞ্চায়েতের মাঠে, সেখানে গিয়েছেন, এবং তারপরেই তিনি গিয়েছেন বিষ্ণুপুরেরই যুব সংঘ গ্রাউন্ড দৌলতপুরে, বিষ্ণুপুরের দৌলতপুরের যুব সংঘ মাঠে এই মুহূর্তে তিনি আছেন এবং সেখানে তিনি ঘুরে দেখছেন প্রত্যেকটি যারা এখানে এসছেন, রোগী থেকে শুরু করে যারা এই পরিষেবা দিচ্ছে, অর্থাৎ চিকিৎসক কুল, এবং তাদের সঙ্গে যে সহযোগী আছে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের কোনো সুবিধা অসুবিধা দিচ্ছেন। এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, সমস্ত মানুষকে, প্রান্তিক মানুষকে তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা, যেটা মানুষের কাছে একটা দুরারোগ্য বিষয়, স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা তাদের যাতে পৌঁছে দিতে পারে, তার জন্য এই প্রয়াস দিতে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ, প্রায় 4.5 লক্ষ মানুষ যেমন তারা এই সুবিধা নিতে পেরেছে। পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষরা যেখানে হসপিটাল তারা যেতে পারেন না, তারাও কিন্তু এই পরিষেবা নিতে পেরেছে, এবং বহু ক্রিটিক্যাল, ইতিমধ্যেই যে আমাদের কাছে খবর আছে, বহু ক্রিটিক্যাল কেসের সেখানে কিন্তু শোনা হয়েছে এবং তাদের অপারেশনের ব্যবস্থা করেছে এই সেবা ক্যাম্পের মাধ্যমে। এবং এরপরে যারা আরো যাদেরকে ক্রিটিক্যাল রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের রেখে এবং চিকিৎসার ব্যবস্থা করছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সেবা যে কর্মসূচি, সেই কর্মসূচি অর্থাৎ বলা যেতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একটি মডেল আকারে নিয়েছে, এবং বিশেষত মানুষের যে মূল বিষয়, যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে কিন্তু মানুষের রীতিমতো আতঙ্ক থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সেবাশ্রয় কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু মানুষদের কাছে রীতিমতো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই আশীর্বাদ তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে, এবং তার জন্য প্রান্তিক মানুষরা তারাও কিন্তু চিকিৎসা পরিষেবা পাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। নজর রাখবো পরের খবরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসতে চান ডোনাল্ড ট্রাম্প। খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হয় ট্রাম্পের।
জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাজি বলে ট্রাম্পকে জানিয়েছেন। আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনের শপথ নেওয়ার পরেই কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও অবস্থান বদলের বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অনুযোগ, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। সেই সঙ্গে যেমনটা আপনাদের বলছিলাম যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবার তিনি বসতে চান, এমনটাই তিনি বলেছেন। খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হয় ট্রাম্পের। জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাজি বলে ট্রাম্পকে জানিয়েছে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত দা, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন। তা নিয়ে কখনো বিতর্ক হলেও আজকে নতুন একটি পদক্ষেপের কথা জানা গিয়েছে। সেটা হচ্ছে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চায়। বিষয় হচ্ছে ইউক্রেন রাশিয়া যে 2 বছর বেশি হতে চলেছে যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানোর জন্য যুদ্ধবিরতির লক্ষ্যে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং সেই আলোচনায় একটা রফায় আসার মতন জায়গা তৈরি হয়েছে। তারই ভিত্তিতে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই আলোচনা সেই অর্থে যদি করায় তাহলে তার একমাত্র লক্ষ্য হবে অবিলম্বে এই যুদ্ধ যেটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে তার অবসান ঘটানো, তা বিরতিতে যাওয়ার। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই পুতিন কতটা তাতে আগ্রহ দেখায় এবং এই আলোচনা সদর্থক দিকে এগোয় কিনা সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। কারণ আমরা জানি যে এই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু শুধু দুটো দেশের মধ্যেই তার প্রভাব সীমাবদ্ধ নেই, সেটা বৃহত্তর পরিসরেও ছড়িয়ে রয়েছে। স্বভাবতই এই যুদ্ধ অবসানের এই ট্রাম্পের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখায়। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবে এবং তারপরেই তিনি যে উদ্যোগ নিয়েছেন আপনাদের সামনে তা তুলে ধরলাম। তিনি বৈঠক করবেন এ বিষয়ে। পুতিনের সঙ্গে বসতে চান ডোনাল্ড ট্রাম্প। খুব শীঘ্রই পুতিনের সঙ্গে এই বৈঠকে আগ্রহী, এমনটাই তিনি জানিয়েছেন। নজর রাখবো পরের খবরে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি, জায়গায় জায়গায় ফুল ড্রেস প্যারেড অনুশীলন চলছে। এবছর কুচকাওয়াজে দেশের নৌবাহিনীর ট্যাবলোতে তুলে ধরা হবে অস্ত্র সম্ভার এবং সদ্য যুক্ত হওয়া 3টি যুদ্ধ জাহাজ রয়েছে, আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশিরকে। এবার বাংলার ট্যাবলো জায়গা পেয়েছে রোড শোয়ে। জায়গায় জায়গায় অনুশীলন চলছে। দিল্লি, লখনৌ, ভুবনেশ্বর, রাঁচির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। দিল্লিতে যেমন দেখছেন লখনৌ, ভুবনেশ্বর, রাঁচির এই যে অনুশীলন হচ্ছে বলা যেতে পারে একেবারে ফুল ড্রেসে, এবং যেমনটা সেদিন হবে ঠিক সেরকম ভাবেই কিন্তু এই অনুশীলন চলছে। ফুল ড্রেস প্যারেড এটিকে বলা হচ্ছে। এই অনুশীলন চলছে। এবছর কুচকাওয়াজে দেশের নৌবাহিনীর ট্যাবলোতে তুলে ধরা হবে অস্ত্র সম্ভারে সদ্য যুক্ত হওয়ার 3টি যুদ্ধ জাহাজ। নামগুলো বলে দিই আপনাদের, আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস ভাগশিরকে। আর এবার বাংলার ট্যাবলো জায়গা পেয়েছে রোড শোয়ে।
এবারে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ছুটবে বাংলার ট্যাবলো। লক্ষ্মীর ভান্ডার থেকে দুর্গা প্রতিমা ট্যাবলোয় নারী শক্তির জয়গান হবে। এবছর সাধারণতন্ত্র দিবসের থিম স্বর্ণিম ভারত বিরাসত और विकास। রাজ্য সরকারের লোক প্রসারের প্রকল্পের মডেলে সায় কেন্দ্রের। দেখুন, লক্ষ্মীর ভান্ডার থেকে দুর্গা প্রতিমা, সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয়ে নারী শক্তির জয়গান। এবারে ২৬শে জানুয়ারি নয়াদিল্লির সাধারণতন্ত্র দিবসের প্যারেডে জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গ। এবছর সাধারণতন্ত্র দিবসে কেন্দ্রের থিম স্বর্ণিম ভারত বিরাসত और विकास, অর্থাৎ স্বর্ণময় ভারতের ঐতিহ্য এবং উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লোকপ্রসার প্রকল্পের মডেল দেখে ভালো লেগেছে নির্বাচক কমিটির। এর আগে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর থিম একাধিকবার খারিজ করেছে কেন্দ্র। তবে এবার ২০২৫ সালে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলা। ছৌ নাচ ও বাউল গানের তালে রাজধানীর কর্তব্যপথে ছুটবে বাংলার ট্যাবলো। বাংলার ট্যাবলোয়ে নারী শক্তির জাগরণ। সামনের দিকে ছৌ মুকুটের আদলে থাকবে বিশাল দুর্গা প্রতিমা। ট্যাবলোর সামনের দিকে থাকবে লক্ষ্মীর ভান্ডারের কলসি। বাংলার নারী ক্ষমতায়নে লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব বোঝাতেই এই কলসি। ট্যাবলোর শেষ দিকে থাকবে বাঁকুড়ার পোড়ামাটির তৈরি মন্দিরের রেপ্লিকা। বাংলার টেরাকোটা শিল্পকে গোটা দেশের সামনে তুলে ধরার উদ্যোগ। ট্যাবলোয়ে বাংলার পল্লী সংস্কৃতি তুলে ধরার জন্য বাউল এবং লোকসঙ্গীতের পরিবেশন। বাংলার পরই বিজেপি বিরোধী রাজ্য কর্ণাটক, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবও এবার জায়গা পেয়েছে প্যারেডে। তবে এবারও বাদ পড়েছে অরবিন্দ কেজরিওয়াল শাসিত দিল্লি। এই নিয়ে পরপর ৪ বছর বাদ পড়ল। বাদের তালিকায় অবশ্য রয়েছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশও। কলকাতা টিভি। আরও ভারতের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো মালদার খবরে। মালদায় শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি চলল, এমনটাই অভিযোগ। ভিডিও প্রকাশ্যে এসেছে এবং এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। দেখছেন সেই ছবি। মানিকচকের নূরপুরে আগ্নেয়াস্ত্রগুলি আটক করা হয়েছে, সেই ছবিও আপনাদের দেখালাম। মানিকচক থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিনিধি পরিতোষ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। পরিতোষ, পুলিশ কি বলছে এই গোটা বিষয়টি নিয়ে? আমরা ভিডিও ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছি, সেই ছবি, অস্ত্রের ছবিও আমরা দেখছি। আর কি বক্তব্য পুলিশের? একদমই মধুবন্দী, তোমাকে বলে রাখি যে ঘটনা, এই গোটা ঘটনায় পুলিশ তৎপরতার সাথে এই যে সমস্ত অস্ত্র, যেগুলো আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেগুলি পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ যারা জানাচ্ছে এই গোটা ঘটনায় রীতিমতো তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কিসের ভিত্তিতে তারা এই আগ্নেয়াস্ত্রগুলি রেখেছিলেন। যেটা জানা যাচ্ছে, লাইসেন্সধারী এই সমস্ত আগ্নেয়াস্ত্র, যেগুলি নিজেদের নিরাপত্তা বিশেষ কোনো কারণের ক্ষেত্রে এই ধরনের আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্স দেওয়া হয় প্রশাসনের তরফে, কিন্তু এই লাইসেন্সধারী বন্দুক দিয়ে যদি গুলি চালানোর ঘটনা ঘটে, সে কেবলমাত্র একটি খেলার উদ্বোধনে। এই গোটা পরিস্থিতিতে পুলিশ খতিয়ে দেখছে এবং এই লাইসেন্সগুলি কেন এবং কার কার নামে রয়েছে, কি পরিপ্রেক্ষিতে রয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যদি সঠিক কোনো না থাকে, উত্তর না পায়, তাহলে পুলিশ সেগুলি লাইসেন্স যে বাতিল করতে পারে, এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তোমাকে বলে রাখি, গতকাল যে ঘটনা, এই গোটা ঘটনার পর থেকে রীতিমতো রাজনৈতিকভাবেও চাঞ্চল্য ছড়াচ্ছে, যেখানে বাম বিজেপির তরফে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। রাজ্যের শাসক দল বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে এই ধরনের কাজ করছে। আর এই যে ক্লাব, যে ক্লাবের অনুষ্ঠানে এই ধরনের গুলি চালানো ঘটনা, তাতে যে ক্লাবের সদস্যরা তারা একাধিক তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে, এমনটাও বিরোধীদের তরফে অভিযোগ তোলা হচ্ছে। গোটা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং গোটা ঘটনায় পর্যাপ্ত জেলা পুলিশের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে মানিকচক থানার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই জানাচ্ছে মজুমন্তী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।
নজর রাখবো পরের খবরে। ট্যাংরার পটারি রোডে হেলে পড়ল বহুতল। 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র পরিষদ স্বপন সমাদ্দার বাড়ির ভিত নিয়ে অভিযোগ এলাকাবাসীর। G4 এর অনুমতি ছিল কিনা তা নিয়েও সংশয় স্থানীয়দের। একের পর এক এই ধরনের ঘটনা চোখের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি। বাঘাযতীনের পর এবার ট্যাংরায় পাশের 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেনেও বাড়ি হেলে পড়েছে। সব মিলিয়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। G4 এর অনুমতি ছিল কিনা তা নিয়ে সংশয় এবার স্থানীয়দের। দেখছেন এখানেও দুটি বাড়ি একেবারে গায়ে গায়ে হয়ে গেছে। একটি বাড়ি আরেকটি বাড়ির প্রায় মাথায় মাথায় হয়ে গেছে। বিপজ্জনক পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছে। ট্যাংরার পটারি রোডে এবার হেলে পড়ল বহুতল। পাশের 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন, সেখানেও কিন্তু বাড়ি হেলে পড়ার ঘটনা। দুটি বাড়ির মধ্যে যে ব্যবধান আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্যবধান কিন্তু কমেছে। ইতিমধ্যেই ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশের 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেন, সেখানেও কিন্তু একই পরিস্থিতি একটি বাড়ির। বাঘাযতীনের পর এবার ট্যাংরায়, এবং এর সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি একের পর এক এইভাবে বিল্ডিং হেলে পড়ে যাওয়ার মতো ঘটনা। ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। ছবিতেও স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেনেও বাড়ি হেলে পড়েছে খবর। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। নিউজ রুম থেকে কথা বলবো দুর্গা দাসের সঙ্গে। দুর্গা দাস, এই ঘটনা নতুন নয়। বাঘাযতীনে দেখার পরপরই কিন্তু এবার ট্যাংরায়, এবং সেই সঙ্গে ট্যাংরায় একটি জায়গায় নয়, 59 নম্বর পাশের ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেন, সেখানেও একটি বাড়ি হেলে পড়েছে এই খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতি যদি হয়, তাহলে মানুষ তাদের কষ্টার্জিত টাকায় যখন বাড়ি কিনছেন বা নিজেদের জন্য সম্পত্তি করার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে এই পরিস্থিতি হলে কিছু তো বলার নেই। দেখো, আজকে সকালবেলাতেও কিন্তু কলকাতা পুরসভার 56 নম্বর এবং 59 নম্বর ওয়ার্ডের যে খবর পাওয়া গেছে, দুটি বাড়ি হেলে পড়েছে। এবং দুটি বাড়ি যেভাবে হেলে পড়েছে, অর্থাৎ ফাউন্ডেশন থেকে যেভাবে ক্র্যাক লক্ষ্য বা ফাটল লক্ষ্য করা গেছে, এবং তার ফলে বাড়িটি হেলে পড়েছে। যে কোনো সময় বাড়িটি কিন্তু ভেঙে পড়তে পারে, বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এবং এই বাড়িটিতে প্রায় সব ফ্লোরগুলোতেই মানুষ বসবাস করছে। তাদেরকে কলকাতা পুরসভার পক্ষ থেকে ইমিডিয়েটলি শিফট করতে বলা হয়েছে, নির্দেশ পাঠানো হয়েছে। তার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে। কিন্তু বিষয়টা দেখো, এ যেন মড়কের মতো লেগেছে। গত কয়েকদিন ধরে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে যেভাবে একের পর এক বাড়ি হেলে পড়ছে, ফেটে যাচ্ছে, তাতে করে তো একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে শহর কলকাতা জুড়ে। তার কারণ হচ্ছে অন্যান্য যে বাড়িগুলো রয়েছে সেগুলো যে কী অবস্থায় রয়েছে, এবং সেগুলো আগামী দিনে হেলে পড়তে পারে কি না, বা হেলতে হেলতে ভেঙে পড়তে পারে কি না, তার ফলে মানুষের প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে কি না, এটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এর জবাব কে দেবে, সেই লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে একের পর এক এই যে বাড়ির এই যে ট্রেন্ড চলছে শহর কলকাতা শহরতলি, সেখান থেকেও কিন্তু গতকাল আমরা দেখিয়েছি যে বাড়ি হেলে পড়ার খবর আসছে। ফলে কি অবস্থায় রয়েছে এই G+4 থেকে শুরু করে বহুতল বাড়িগুলো, ফাউন্ডেশনগুলোরই আমরা গতকালকেও বলেছি যে ফাউন্ডেশনগুলো কি সত্যি যেভাবে করা উচিত, যেভাবে নিয়ম মেনে করা উচিত, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের অনুমতি সাপেক্ষে সেগুলো যে তাদের মানে সামনে দাঁড় করিয়ে তাদের সুপারভিশনে হয়েছে কিনা এটা নিয়ে, এবং সবথেকে বড় মেটেরিয়াল, অর্থাৎ যে ফাউন্ডেশনই হোক আর বাড়ির কনস্ট্রাকশানই হোক, তার যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেগুলো প্রপার ওয়েতে ইউজ করা হয়েছে কিনা, তার গুণমান বিচার করা হয়েছে কিনা। বাড়িটি করার আগে এই সংশ্লিষ্ট যে জমিটি রয়েছে সেই জমিটির সয়েল টেস্ট করা হয়েছে কিনা, সেই সয়েল টেস্টের রিপোর্ট কলকাতা পুরসভা ডিজি বিল্ডিংয়ের কাছে বা বিল্ডিং বিভাগের কাছে পাঠানো হয়েছে কিনা ফর অ্যাপ্রুভাল, সেটা নিয়েও তো সন্দেহ রয়ে যাচ্ছে।
ফলে এত বড় একটা মানুষের জীবন নিয়ে, মানুষের কষ্টার্জিত পয়সা নিয়ে যেখানে তার সেই ইনভলভমেন্টগুলো রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে মানুষের কে একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে পড়তে হচ্ছে বা দাঁড় করানো হচ্ছে, তার উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। ফলে রাজনীতি হবে রাজনীতির জায়গায়, কিন্তু এই যে এত বড় একটা প্রবলেম যত দিন যাচ্ছে, সেই মানে সকালের আকাশের মতো যেন সকল মানুষের সামনে উঠে আসছে যে আজ আবার কোন বাড়িটা হেলে যাবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ জানতে চাইছে যে তার বাড়িটা হেলে যাবে কিনা, ফেটে যাবে কিনা, ভেঙে যাবে কিনা। এইরকম আতঙ্কের মধ্যে মানুষ কিভাবে বসবাস করবে এই শহর কলকাতায় বা শহরতলিতে, এটা নিয়ে এর সদুত্তর পাওয়া যাচ্ছে না। ফলে এই সদুত্তর দেবে কে, কার কাছে এই সদুত্তর আছে, সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। ফলে শহর কলকাতায় যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, অন্তত G+4, G+5, G+6, সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে কি না, পুরনো তার নথি ঘেটে সেই সমস্ত বাড়িগুলোর যে স্ট্রাকচারাল প্ল্যান, সেগুলোকে আবার রিভিউ করে দেখা হবে কি না, এবং সেই অনুযায়ী বাড়িটা হয়েছে কি না এক্সপার্টকে দিয়ে একটা বডি তৈরি করে সেখানে বিভিন্ন রাইটস থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটির যে সমস্ত যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে ইনভলভ করে একটা কমিটি তৈরি করে প্রত্যেকটা বড় বড় বিল্ডিংয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হবে কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। এবং আগামী দিনে যদি এটা না করা হয়, তাহলে শহর কলকাতার বুকে যে বড় সড়ো একটা মানে প্রাণঘাতক কাণ্ড হতে চলেছে বা হতে পারে, সেইটা আশঙ্কা করে কিন্তু মানুষ এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। প্রতিদিন যেন মৃত্যুর সঙ্গে তাদের লড়াই করে বাঁচতে হচ্ছে। ধন্যবাদ। কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে। নজর রাখবো পরের খবরে। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন, সিবিআই এর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি। আরও একবার জানিয়ে রাখবো, রাজ্যের আবেদন ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, সেই আবেদন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, যেখানে সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে। সঞ্জয়ের ফাঁসির দাবিতেই হাইকোর্টে আবেদন করা হয়েছে। সিবিআই এর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি। সঞ্জয়ের ফাঁসির আবেদন জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। সিবিআইও একই আবেদন জানালো। রাজ্যের আবেদনের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এই আবেদন করেছে। আরজিকর মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তিদা, সঞ্জয়ের ফাঁসির আবেদন জানিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার, এবার সিবিআই। দেখো, গত বৃহস্পতিবারই সিবিআই এর পক্ষ থেকে আরজিকরের মামলার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে সেই মামলা দায়ের হয় এবং আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে সিবিআই এর পক্ষ থেকে ওই মামলায় সংযুক্ত হওয়ার আবেদন জানানো হয়। মূলত তুমি জানো যে রাজ্যের পক্ষ থেকে এই ফাঁসির আবেদন জানিয়ে একটি মামলা দায়ের হয়েছে, যদিও সেই মামলা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের আগামী সোমবার এই মামলার শুনানি সময়সীমা ধার্য করা হয়েছে এবং সেই শুনানির মধ্যে এই মামলাটিকে সংযুক্ত করা হলো। অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে রাজ্যের মামলা গৃহীত হলে তবেই কিন্তু এই সিবিআই এর মামলার শুনানি সেই বেঞ্চে হবে। নতুবা কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই মামলার আপিল মামলার শুনানি সাধারণত বিচারপতি জয়মাল্য বাবুজির ডিভিশন বেঞ্চেই হয়ে থাকে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।
চোখ রাখবো পরের খবরে। পূর্ব বর্ধমানের সরকারি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক, রোগীর সঙ্গে থাকা লোকজন চড়াও, বাধা দিলে আক্রান্ত পুলিশও। হাসপাতালে ভাঙচুর, 5 জন পুলিশকর্মী জখম। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় হাসপাতালের পরিস্থিতি থমথমে। দেখছেন সেই মুহূর্তের ছবি, যেই সময় যথেষ্ট উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রোগীর সঙ্গে থাকা লোকজন চড়াও হয়। পূর্ব বর্ধমানের সরকারি হাসপাতালে ধুমধুমার কাণ্ড। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, এই ঘটনায় পুলিশ কি বলছে? কাউকে কি গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রিবেলায় বামচাঁদাইপুরে যে অনাময় হাসপাতাল রয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে একটি যুবক, শক্তিগড় বাড়ি, তার স্বস্তিপল্লীতে বাড়ি, তিনি পায়ে চোট নিয়ে এসে ভর্তি হন এবং তারপরেই ডাক্তাররা তার চিকিৎসা শুরু করে, কিন্তু পরিবারের লোকজন বলে ঠিক মতন চিকিৎসা হচ্ছে না। এই নিয়ে কিন্তু দুই পক্ষের বচসা বাঁধে এবং তারপরেই ডাক্তারদের দিকে তেড়ে মারতে যায়, মারধর করে এবং যারা নার্স ছিলেন তাদেরকেও মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এরপর যখন পুলিশ যায়, তাই বাধা দিতে গেলে পুলিশ কিন্তু 5 জন জখম হয়, ওই পরিবারের লোকজন তাদেরকে মারে, এরকমই অভিযোগ। তারপরে একজন পুলিশ কিন্তু অস্বাভাবিকভাবে আহত হয়েছে, জখম হয়েছে, তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি 4 জনকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। এই নিয়ে কিন্তু হাসপাতালে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেহেতু একটি সুপার ফেসিলিটি হসপিটাল, মূলত এখানে হার্টের চিকিৎসা হয়, যে সেই কারণে কিন্তু এখানটায় কিন্তু এই জেলা সহ বাকি 3 জেলার মানুষ কিন্তু ভিড় সবসময় থাকে এবং স্বাভাবিকভাবেই এই ডাক্তারদের গায়ে হাত পড়ায় কিন্তু একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং তারপর থামথুম হয়, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। মধুবন্দী চন্দন, সেক্ষেত্রে 5 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইবো, তারা কি বলছেন? যে 5 জন পুলিশ কর্মী জখম হয়েছে তাদের মধ্যে 4 জনকে ছেড়ে দিয়েছে, অল্প বিস্তর চোট পেয়েছে, কিন্তু বাকি একজন তিনি এখন হসপিটালাইজ রয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। তার শরীরের অবস্থা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেকটাই খারাপ এবং এই জন্য তাকে ভর্তি করা হয়েছে। যেটা হসপিটালের যে সুপার শকুন্তলা ম্যাডাম জানাচ্ছেন যে তার চিকিৎসা চলছে, পাশাপাশি অল্প বিস্তর যাদের আহত হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাটা কখনো কাম্য ছিল না, তিনি এটাই বলছেন। এবং যেহেতু পুলিশ বাধা দিতে গিয়ে তারা চোট পেয়েছেন এবং এটা কিন্তু একটা রাজ্যে একটা বিশাল নিন্দনীয় ব্যাপার, যেখানে হাসপাতালের মধ্যে পুলিশ মার খেলো এবং সেই এখনো পর্যন্ত প্রায় 12-13 ঘন্টা কেটে গেল, এখনো কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারলো না। এই নিয়ে কিন্তু একটা জল্পনারও সৃষ্টি হয়েছে। তবে দেখা যায় সন্ধ্যের মধ্যে আটক বা গ্রেপ্তার করে কিনা। পুলিশ ইতিমধ্যেই সুমোটো কেস রুজু করেছে এবং যেহেতু পুলিশ সুমোটো কেস রুজু করেছে, পাশাপাশি কিন্তু অনাময় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে, যে অভিযোগে বলা হয়েছে যে ডাক্তার এবং নার্স পাশাপাশি হাসপাতালে জিনিসপত্র ভাঙচুরের লিপিবদ্ধ করা হয়েছে এবং এখনো তদন্ত চলছে। দেখা যাক সন্ধ্যে পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয় কিনা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। চেক বাউন্স মামলায় চিত্র পরিচালক রামগোপাল ভার্মার 3 মাসের কারাদণ্ড। 3 মাসের মধ্যে 3,72,000 টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। আইনজীবীর দল বিষয়টি দেখছে, জানিয়েছেন রামগোপালের হিট সিনেমার তালিকায় রঙ্গিলা সত্য আমরা জানি। এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, দেখো, রামগোপাল যেটা জানিয়েছেন যে তারই সংস্থার এক প্রাক্তন স্টাফ, তিনি 2,78,000 টাকার মতো পেতেন। সেটার একটা চেক দেওয়া হয়। সেই চেক বাউন্স সংক্রান্ত মামলাটি প্রায় 7 বছর আগেকার। সেই মামলা এতদিনে কিন্তু মুম্বাইয়ের একটি আদালতে সম্প্রতি হয়েছে রায়। সেই রায়েতে তাকে 3 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ সাধারণভাবে তিনি কারাগারে থাকবেন 3 মাসের জন্য, এমনটাই আদালত নির্দেশ।
যদি ওই জরিমানার অর্থ তিনি না দেন সেক্ষেত্রে কিন্তু আরো 3 মাস তাকে জেলে থাকতে হবে। এই সাজার রায় যখন জানানো হয় তখন রামগোপাল এজলাসে ছিলেন না, সেই কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালত তোমার কি বলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফলে তিনি রীতিমতো এখন বিপাকে আছেন, যদিও তিনি জানিয়েছেন যে তার আইনজীবীরা বিষয়টি কি বলে তোমার খতিয়ে দেখছে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, চিত্র পরিচালক রামগোপাল ভার্মার চেক বাউন্স মামলায় 3 মাসের কারাদণ্ড। মামলাটির 7 বছরের পুরনো শ্রী নামে একটি সংস্থা রামগোপালের সংস্থার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন অনুযায়ী অভিযোগ আনে। রামগোপালকে সাজা দিয়ে জরিমানা হিসেবে 3,72,000 টাকা 3 মাসের মধ্যে দিতে নির্দেশ আদালতের, এবং ওই সময়সীমার মধ্যে না মেটালে আরও 3 মাসের কারাদণ্ড। সাজা ঘোষণার সময় গড় হাজির রামগোপালের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি। যেহেতু তিনি এই মামলায় আগে কারাগারে যাননি, তাই কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই, এমনটাই জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। এই প্রেক্ষাপটে রামগোপাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, তাঁরই এক প্রাক্তন কর্মীকে দেওয়া 2,38,000 টাকার চেক নিয়ে মামলা। তার আইনজীবী দল বিষয়টি খতিয়ে দেখছে, এর বেশি কিছু আপাতত তিনি জানাননি। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার রোগীরা। মিলছে না টিটেনাস ও জলাতঙ্কের ভ্যাকসিন। কুকুর বিড়ালে কামড় দিলে আক্রান্ত মানুষজন হাসপাতালে চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছেন, আর এই ছবি ক্যানিং মহকুমা হাসপাতালের। পরিস্থিতি কবে ঠিক হবে মিলছে না সঠিক উত্তর। ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে মোটা টাকায় ভ্যাকসিন কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। সেই অব্যবস্থার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। জলাতঙ্ক প্রতিষেধক টিকা যেখান থেকে নেওয়া হবে সেইখানে টিকা অমিল, এবং মানুষ এসে দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছেন। ভ্যাকসিন নেই জানিয়ে দেওয়া হয়েছে। কংসাবতী ক্যানেলের ছাড়া জলে বিঘার পর বিঘা জমি প্লাবিত। দীর্ঘদিন ক্যানেল সংস্কার হয়নি, অভিযোগ কৃষকদের। বাঁকুড়ার কতুলপুর ব্লক এলাকায় চাষাবাদের সুবিধার জন্য রয়েছে কংসাবতী সেচ ক্যানেল। মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের সাঁতরা তেঁতুলমুড়ি এলাকায় 50 বিঘা আলু জমি ক্যানেলের জলে প্লাবিত। মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করেছেন তারা। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষিদের। হঠাৎ ক্যানেলে জল এসে সব ডুবে গেছে, দিয়ে তো যা ক্ষতি হয়ে গেছে। আমরা তো রাত 1টা থেকে 2টোর থেকে এসেছি, কেউ এসে দেখছি সব জলে জলময় হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে ক্যানেলে 2 সাইডেতে যা ক্ষতি হয়েছে 50-60 বিঘেরও বেশি হবে, তো অনেক বেশি। কি হবে আমাদের, যা এ তো আর আলু একটা থাকবে না, একটা আলুও সত্যিকারই থাকবে না। কংসাবতী রাত্রেবেলায় জল ছেড়ে দিয়েছে, কংসাবতীর ক্যানেল পরিষ্কার করেনি। ক্যানেল অপরিষ্কার থাকা সত্ত্বেও রাত্রেবেলায় জল ছেড়ে দিয়েছে, দিয়ে ক্যানেলের গেটেতে যে জোবরা বুঝে যে ক্যানেল উঠছে, যে আমাদের আলু বাড়িতে 200 বিঘের মতন আলু ক্ষতি হয়েছে। 200 বিঘে আলু একদম সমস্তটাই মাঠ জলে। নজর রাখবো পরের খবরে। চা বাগানের নালায় দেখা মিলল লেপার্ড শাবকের। কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগানের ঘটনা এটি। সকালে চা বাগানে কাজে এসে বাগানের নালায় 2টি লেপার্ড দেখতে পান শ্রমিকরা। লেপার্ড শাবক দুটিকে দেখতে বাগানে ভিড় জমান সাধারণ মানুষ। খবর দেওয়া হয় বন দফতরকে। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা দেখছেন সেই 2টি শাবককে। এদের দেখেই বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা পৌঁছেও গেছেন ইতিমধ্যেই সেখানে। আরো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।